অফ পিরিয়ড বলতেই অনেক কথা ভিড় করে আসে। মা সেদিন ওয়ার্ড্রপ গোছাতে বলল। আমি এটা ওটা সরিয়ে গোছাতে গিয়ে হাতে পেলাম স্কুল ইউনিফর্মটা। নাকের কাছে আনলাম, পেলাম একটা ক্লাসরুমের গন্ধ। ক্লাসরুম হলো হইচই রঙের শহর, মন কেমনের মন্তাজ। তখন মিডিয়াম বলতে লোকের ওই জামা কাপড়ের সাইজটাই বুঝতো। তাই আমার ঠাঁই হলো বাংলা মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে তেমন চল ছিল না। কেজি, আপার কেজি এগুলো আমার কিন্ডারগার্টেনই কেটেছে। তবে আমার ক্লাসরুমের স্মৃতি বলতে যা বোঝায় সেটা শুরু ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের ক্লাস 1 থেকে। আমাদের স্কুলের বিভিন্ন নম্বর ছিল, যেমন 7, 31, 20 এইরকম। ক্লাস 1 থেকে ক্লাস 5 আমার 7 নম্বর বিল্ডিং এ কাটলো। প্রথম থেকেই 1C-তে আমার ক্লাসরুম বেলা বলতে যা বোঝায় সেটা শুরু হয়েছিল। ক্লাস 1-এ আমরা পেয়েছিলাম ওই অমিতাভ স্যার, সুখেন স্যার, সমরেশ স্যার। সুখেন স্যার একটা অদ্ভুত ডায়ালেক্ট প্রচলন করেছিলেন। উনি বলতেন, তুমি আয় আর তুই বসো। সমরেশ স্যার ছিলেন একটু রাগী গোছের মানুষ। উনি ক্লাসে আসার পরে ব্ল্যাকবোর্ডে লিখে দিতেন, কথা বললে 10 ঘা, নালিশ করলে 15 ঘা, মোট 25 ঘা। পুলিশে ছুলে 18 ঘা হয় আমরা সবাই জানি, কিন্তু স্যার ছুলে যে 25 ঘা তা তখনই প্রথম জানলাম। উনি শাস্তি দেওয়ার সময় ডেকে বলতেন, মাই ডিয়ার, নো ফিয়ার, আই এম হিয়ার। আমরা 4 বন্ধু এক বেঞ্চে বসতাম। আমি, সব্যসাচী, সুমনা, শুভদীপ। ক্লাস 1, 2, 3 পড়াকালীন প্রত্যেক শনিবার ওই ডিডি ন্যাশনালে 2টো অনুষ্ঠান হতো, নন্দু আপনা আর জুনিয়র জি। আর রোববার হতো গিয়ে শক্তিমান। আমি সোমবারের জন্য অপেক্ষা করতাম, কতক্ষণে আমি আর শুভদীপ গিয়ে ডিসকাস করব এই এপিসোডস গুলো আমরা কতটা মাইনিউটলি ফলো করলাম। কোনোদিন আমাদের সেকশনে কম স্টুডেন্ট এলে সবাই কম্বাইন বলে চেঁচিয়ে উঠতাম। মানে আর কি, সেকশন সি আর সেকশন বি মিলিয়ে কম্বাইন্ড ক্লাস হতো। ওটা যে কম্বাইন্ড ক্লাস সেটা অনেক পরে বুঝেছি। আরেকটা জিনিস খুব মনে পড়ে, ক্লাসের শাস্তি হিসেবে সাধারণত বেঞ্চের ওপর কান ধরে দাঁড়ানো বা কান ধরে উঠবোস বা নি ডাউনটাই প্রচলিত। আমি ভাবতাম কথাটা বোধহয় নীল ডাউন, কারণ ওইভাবে বসতে বসতে হাঁটু তো নীলই হয়ে যায়, তাই না? তাই হয়তো নীল ডাউন। অনেক পরে বড় হয়ে জেনেছি ওটা নি ডাউন। ক্লাসে ক্যাপ্টেনরা থাকতো, তারা ওই একটা ক্লাস শেষ হওয়ার পরে করিডোর বা বাইরে দাঁড়িয়ে থাকতো। ওদের কাজ ছিল সিগন্যাল দেওয়া। ওরা সিগন্যাল দিলেই যে স্যার আসছে, ঠিক তখনই আমরা দৌড়ে যে যার নির্দিষ্ট জায়গায় বসে পড়তাম, একেবারে তটস্থ। এখনকার ছেলেমেয়েরা ক্লাস 2, 3 থেকে প্রপোজ, কিস এসব কথা জানে, আবার বোঝেও। আমাদের মানে ওই সময়টা আমরা ভাবতাম স্যার কতক্ষণে লিখে বেরোবে আর ব্ল্যাকবোর্ডের তলা থেকে আমরা চক করব। ক্লাস 4, 5 থেকে নতুন ক্রেজ শুরু হলো পোকেমন। তো ওই পোকেমনের ট্রাম্প কার্ড আমরা স্কুল বাসে যাওয়া আসা 2 সময় খেলতাম। কার্টুন নেটওয়ার্কও তখন বেশ জাকিয়ে বসেছে। চলে এসছে পোগো। বেশ মনে আছে, পোগোতে ট্যাকেশিস ক্যাসেলটা আমি খুব দেখতাম। 6, 7 আমার কাটলো 20 নম্বরে। ওটা ওই ধোবিঘাটটার দিকে। আমাদের তখন ইতিহাস পড়াতেন শান্তনীল স্যার, আমরা আড়ালে ডাকতাম স্যান্ট্রো। ওনার একটু মাথার ব্যামো ছিল, কিছু না কিছু কারণে ডায়েরিতে নোট দেওয়া চাই। পড়া পারেনি কেউ, তাতে নোট। ক্লাসে গোলমাল, তাতে নোট। অন্যমনস্ক থাকলো, তাতেও নোট। নোট বাতিল বলে কোনোদিন উনি জাননি। আর নোটে সব কারণের জন্য একটা ফিক্স স্টেটমেন্ট ছিল, শ্রীমানের আচরণ ছাত্রসুলভ নয়। সুদীপ স্যার, সপ্তর্ষি স্যার, মিতা মিস, সুকুমার স্যার সবাই ছিলেন। সপ্তর্ষি স্যার আমার নামকরণ করেছিলেন প্রজাপতি, সুমনকে নাম দিয়েছিলেন দুলুনি। ক্লাস 9, 10 আবার আমার 7 নম্বরে ফিরে আসা। মন চলো নিজ নিকেতনে।
তখন ক্লাসরুমটা ছিল দোতলায়। ক্লাসরুমের দেয়ালে তখন প্রচুর শিল্পকর্ম। হ্যাঁ, প্রত্যেকেই ভ্যান গগ বা রদারের ফ্যান হলেও ওই শিল্পকর্মগুলোর মধ্যে থাকতো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, মানব চক্ষুর লম্বচ্ছেদ, অঙ্কের ফর্মুলা বা ইংলিশের আনসার। এহেন শিল্পকীর্তি দেখে আমি যার পর নাই বিস্মিত। আসলে এগুলো ভীষণ ব্যক্তিগত, লোকাল ট্রেনের ঘুমের মতোই প্রচার বিমুখ। তাই মিডিয়া কাভারেজে না আসায় ওই শিল্পকর্মগুলোর সীমা আর্ট প্রাইজটা পাওয়া হয়নি। ক্লাস 9-10 আমার ওই স্কুলের শেষ 2 বছর, কারণ তখনও আমাদের স্কুলে 11-12 হয়নি। তাই বিশেষ খুব কোনো গুরুত্বপূর্ণ ক্লাস না থাকলে আমি একটু অন্যমনস্কই থাকতাম। জানলার বাইরে একটা নিম গাছ ছিল, সেটার দিকে মন চলে যেত। তখন রিংটোন ছিল ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আঁকা। ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আঁকা। আস্তে আস্তে দেখলাম ফুল স্টপের মতো কিরকম জানি ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। খুব মনে আছে তখন স্কুলে ওই দুপুরগুলো কাটতো ডাফেন্দার বা রেইন অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে। তো আমার এই পুরো দুপুরটাকেই একটা আস্ত কোয়েশ্চেন মার্ক মনে হতো। ক্লাস 9-10-এ একই বিল্ডিংয়ে আমরা ছেলেমেয়েরা পড়তাম, মানে আলাদা আলাদা ক্লাস, শুধু অ্যাডিশনাল ক্লাসগুলো একসঙ্গে হতো। আমার যদি কপাল মন্দ জানেন, অ্যাডিশনাল ছিল বায়োলজি, আর বায়োলজিতে মেয়েদের আসার সেরকম চল ছিল না। আমার একজনকে খুব ভালো লাগতো, আমার বাসেই যেত। দেবাশিস মৌলিকের বই পড়েও তার মনটা কমন পাওয়া হয়নি। আস্তে আস্তে ব্যারাকপুর মিশনের পাঠটাও চুকলো। 11-12-এ ভর্তি হলাম সোদপুর হাই স্কুলে। সবাই তখন নতুন, কেউ রহরার, কেউ নরেন্দ্রপুরের, কেউ সোদপুরের নিজস্ব ছাত্র। হ্যাঁ, বন্ধুত্ব হতে সময় লেগেছিল, কিন্তু সেই বন্ধুত্ব তেমন গাঢ় নয়। সবাই তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, টিউশন নিয়ে ব্যস্ত। অর্জুনের লক্ষ্যভেদ জয়েন্ট ক্র্যাক করার জন্য সবাই ছুটছি। তখনই বুঝেছিলাম বাঙালির প্রিয় পরীক্ষা হলো জয়েন্ট। Give me some sunshine, give me some rain, give me another chance to go up once again. বোনের কাছে শুনলাম ওদের স্কুলে নাকি সিসিটিভি লাগিয়েছে। শুধু ওদের কেন, এখন কলকাতার বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে সিসিটিভি আছে। তাহলে আমরা কি পড়াচ্ছি না চোর ধরছি? ছোট্ট থেকে শেখানো হচ্ছে গুড টাচ, ব্যাড টাচ, সেফটি সার্কেলের মতো বিষয়গুলো। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে সত্যি হয়তো এগুলো প্রয়োজন বা প্রাসঙ্গিক, কিন্তু কোথাও যেন শৈশবটা হারিয়ে যাচ্ছে না? গুড টাচ, ব্যাড টাচ, সেফটি সার্কেলের মতো ভারী ভারী শব্দগুলো শৈশবটাকে কেমন গুলিয়ে দিচ্ছে না? এর মধ্যে একটা খবর শুনলাম, পাকিস্তানে পেশোয়ারে বাচ্চাদের স্কুলে ঢুকে, ক্লাসরুমে ঢুকে বন্দুকবাজরা হামলা চালিয়েছে। নির্বিচারে ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করা হয়েছে। খবরটা পড়লে কিরকম শিউরে উঠতে হয় না? হ্যাঁ, আমরা ভাবি আমাদের এখানে তো হয়নি। আচ্ছা, মনে করুন সেই স্কুলে বন্দুকবাজদেরই কারো সন্তান বা ভাইপো বা ভাইজি ওই সময় উপস্থিত। ভারতে এক দলিত শিশু শুধুমাত্র মিড ডে মিলের পাত্রটা ছুঁয়ে দিয়েছিল বলে শিক্ষক তাকে নির্মমভাবে মারলেন। তাকে নাকি শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হলো। হ্যাঁ, আমার বাচ্চাটা নিরাপদ, কারণ সে কলকাতার একটা নামি স্কুলের পরে অনেক টাকা মাইনে, ফেবুতে একখানা মার্কসের টেগিয়ে দিয়ে আমার ছুটি। কিন্তু আসলে কি নিরাপদ দূরত্ব বলে কোনো দূরত্ব হয়? হয় না। যাক, মনটা ভারী করে দিলাম না? একটা ভালো খবর দিই। কলকাতার কয়েকজন কৃতি ছাত্রছাত্রী, তারা কেউ বা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, তারা সবাই মিলে ক্রাউড ফান্ডিং করে পুরুলিয়ার রুখা সুখা জমিতে স্কুল বানাচ্ছেন আদিবাসী ছেলে মেয়েদের জন্য। এই খবরগুলোর জন্যই তো আরো বেশি দিন বাঁচতে ইচ্ছে করে।
মনে হয় পৃথিবীটা এখনো সত্যি অতটা খারাপ হয়ে যায়নি। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। একটা অন্য প্রসঙ্গে আসি। ক্লাসরুম। ক্লাসরুম কি শুধু 4টে দেওয়াল? না, এক রোদ বৃষ্টি হাওয়ার পরিসর, হাসি কান্নার আলো ঘর। দেখবেন কলেজের বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আমরা বলি হাই, হ্যালো, কেমন আছিস, কি করছিস। কিন্তু স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলে আমরা কিছু বলার আগেই ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরি। হ্যাঁ, এতটাই তফাৎ। কলেজে গিয়ে দেখেছি কেউ আর ক্লাসরুম বলে না, বলে লেকচার থিয়েটার। তার উপরে এসি বা নন এসি এই নিয়ে হাজার আক্ষেপ। ক্লাস 1C কেমন আছে জানি না, থার্ড বেঞ্চ বুড়ো হয়েছে কিনা তাও জানি না। হয়তো কোনো অন্যমনস্ক ছেলে 1Cর থার্ড বেঞ্চে বসে এখনো আমার হয়ে প্রক্সি দেয় বা দিচ্ছে। কোনোবার ভালো রেজাল্ট হয়েছে, কোনোবার খারাপ। ফর্ম টেম্পোরারি হলেও ক্লাসরুমের আনন্দটা পার্মানেন্ট ছিল। একরাশ হইচয়ে দরজা খুললো, শুরু হলো আমাদের হুল্লোড় কাটাকুটি, টাচ আর গুজগুজে ফুসফুসে আমাদেরই টক শো, ইলি দিলি কাটুম কুটুম আমাদের ছোট একটা ক্লাসরুম। পকেট ভরা কেবল আমি এক চোখেতে জড়ানো হেরাংটা, তোর পদবি তখন পড়াই আমি কেহি জানতাম। বন্ধুর ঝলমলানো খেলা দিনের জল ছবি, পপিন্স বুমারাঙের রঙে রঙিন। এখন ছুটি হয়ে গেছে স্কুল, এখন আর হয় না আগের মতো ভুল। কর্পোরেটে ভীষণ ঘেটে হাঁপিয়ে উঠি আমি, বুঝতে পারি অমল কান্তির কাছে রোদ কত দামি। ফুরিয়ে যায় ছেলে মানুষের মরশুম, কেমন আছিস আমাদের ক্লাসরুম। হ্যাঁ, ঠিক রয়েছে। যদি ভালো লেগে থাকে আমাদের কাজ এবং আমাদের ভিডিও, then please do subscribe and don't forget to tap the bell icon. Yes, subscribe!